সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বাংলাদেশি। সেতুর সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় বাসে, মারা গেছেন আরও ১২ মুসল্লি। অনানুষ্ঠানিক আলোচনার জন্যই বিএনপিকে চিঠি জানালেন সিইসি। প্রতি নির্বাচনী আসনে একজন করে থাকবেন রিটার্নিং কর্মকর্তা। আরপিও সংশোধন প্রস্তাব নীতিগত অনুমোদন। আপোষ নয়, গণ অভ্যুত্থানেই সরকার হটানোর হুঁশিয়ারি বিএনপির। আন্দোলনে টলবে না ক্ষমতাসীনরা, পাল্টা জবাব আওয়ামী লীগের। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। ব্রয়লার মুরগির দাম কমায় ভোক্তার স্বস্তি। উৎপাদন খরচের চেয়ে কমে বিক্রিতে বাধ্য করার দাবি খামারিদের। চাহিদা দোকানের সমীকরণেই দাম নির্ধারণ, বলছে কর্তৃপক্ষ। এবং বৃষ্টির সঙ্গে বন্দরনগরীতে বাড়ছে জলাবদ্ধতার আতঙ্ক। খাল নালা আবর্জনায় পরিপূর্ণ থাকায় এবারও ভোগান্তির শঙ্কা। প্রকল্পের দোহাই দিয়ে মেয়র বললেন, কিছুই করার নেই। জনপদে সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। সৌদি আরবের আসির প্রদেশে ওমরাহ হজ করতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানিয়েছে দূতাবাস। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং থেকে ছিটকে পড়ে বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৯ জন। এদিকে রিয়াদে আলাদা দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ মুসল্লি, আহত হয়েছেন আরও ২৯ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আবাস শহরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরোপুরি পুড়ে যায় বাসটি। পরে হতাহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তারা সবাই মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তবে নিহতরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। এদিকে দেশটির রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন একটি সাপ্লাই কোম্পানির অধীনে কাজ করতেন। রাস্তায় কাজের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে অন্যরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। মৌসুমী সাথী, সময় সংবাদ। বিএনপিকে দাপ্তরিক পত্রে সংলাপের আহ্বান জানানোর ৪ দিন পর সিইসি জানালেন, সংলাপ নয়, অনানুষ্ঠানিক আলোচনার জন্য চিঠি দিয়েছিল কমিশন। এতে সরকারের কোনো ভূমিকা নেই। নিজেদের তাগিদ থেকেই আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান সিইসি। আগে থেকে কোনো এজেন্ডা নয়, আলোচনায় এসে যে কোনো বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশন রাজি বলেও জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর ২ দফা রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। তবে তাতে সাড়া না দিয়ে বরাবরই কমিশনের উপর নিজেদের অনাস্থার কথা জানিয়ে আসছিল বিএনপি। আর কমিশনও জানিয়েছিল নতুন করে আর সংলাপের প্রয়োজন নেই। এরই মধ্যে গত বৃহস্পতিবার হঠাৎই বিএনপি মহাসচিবকে আলোচনার আহ্বান জানিয়ে চিঠি দেন প্রধান নির্বাচন কমিশনার। ইসির প্যাডে চিঠি পাঠানো হলেও ৪ দিন পরে এসে সিইসির দাবি, সংলাপ নয়, অনানুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। আমরা কোনোভাবেই ওনাদেরকে সংলাপে আমন্ত্রণ জানাইনি। আমরা সুস্পষ্টভাবে বলেছি, আনুষ্ঠানিক না হলেও, আনুষ্ঠানিক অর্থ সংলাপ না হলেও অন্তত অনানুষ্ঠানিক আলোচনায় আপনারা আসতে পারেন। আমরা অত্যন্ত বিনীতভাবে এই আমন্ত্রণ এবং আহ্বানটা তাদেরকে জানিয়েছি। আলোচনার এই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান না করলেও এরই মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিএনপি নেতারা এটাকে সরকারের কূট কৌশল হিসেবে মন্তব্য করেছেন। এর জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, কারো আজ্ঞাবহ হয়ে কাজ করে না তার কমিশন। এই পত্রের সাথে সরকারের কোনো রকম সংস্রব নাই বা ছিল না। যদি কেউ এটাকে কূটকৌশল মনে করতে চান, তাহলে এটা নির্বাচন কমিশনের কূটকৌশল হতে পারে, সরকারের কূটকৌশল এটা নয়। আর নির্বাচন কমিশন কখনোই কূটকৌশল হিসেবে এই কাজটি করেনি। বিএনপির বেঁধে দেয়া নির্বাচনকালীন সরকারের এজেন্ডা নিয়ে ইসি আলোচনার এখতিয়ার রাখে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, লিখিত প্রস্তাব পেলে সিদ্ধান্ত নেবে পুরো কমিশন। তবে তিনি মনে করেন, বৈঠকে বসলে যে কোনো বিষয়েই আলোচনা হতে পারে। যেহেতু আমি চিঠি দিয়েছি, যে কোনো রেসপন্স আমাকে চিঠির মাধ্যমেই পেতে হবে। কি আলোচনা করব সেটা সেই সময়টা বলে দিতে হবে। আলাপচারিতার মধ্যেই সেটা ফুটে উঠবে, ওনারা কি বললেন, আমরা কি বলবো। এই বিষয়ে আগাম কোনো বক্তব্য, আগাম কোনো ধারণাও আমি দিতে পারছি না। বিএনপির মতো দলকে নির্বাচনে আনতে পারলে তা গণতন্ত্রের জন্য ভালো বলেও মন্তব্য করেন কাজী হাবিবুল আউয়াল। বিএনপির মতো একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়,
রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সরকার আপোষে ক্ষমতা ছাড়বে না, গণ অভ্যুত্থানের মাধ্যমেই হটানো হবে বলে হুঁশিয়ার করেছে বিএনপি। সব দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনেই সরকার পতন করা হবে বলছেন দলটির নেতারা। তবে আওয়ামী লীগ বলছে আন্দোলন করে ক্ষমতাসীনদের টলানো সম্ভব হবে না। নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। সরকার বিরোধী আন্দোলনে নিজেদের অবস্থান তুলে ধরতে রাজপথ থেকে সভা সেমিনার যেখানে সুযোগ হচ্ছে সেখানে দাবি উত্থাপন করছে বিএনপি। রমজানেও বিরামহীন দলটি। অন্যদিকে সন্ত্রাস সহিংসতা রুখতে রাজপথে সরব টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগও। রাজধানীর লেডিস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের ইফতার মাহফিলে যোগ দিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দাবি করেন ক্ষমতায় টিকে থাকতে গুম খুন আর নির্যাতনের পথ বেছে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 600 করে মানুষ গুম হয়ে গেছে, হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। এই যে একটা দানবীয় দুঃশাসন আমাদের উপরে চেপে বসেছে, একে অবিলম্বে সরাতে হবে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই প্রার্থী সরকার তাকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। একই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিশুতোষ চলচ্চিত্র মাইকের প্রদর্শনীতে যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি অভিযোগ করেন, যাদের আন্দোলন করার ক্ষমতা নেই তাদের সরকার পতনেরও ক্ষমতা নেই। এরা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, এরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, এরা দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে। আর এই আওয়ামী লীগের সরকারকে, শেখ হাসিনার সরকারকে আন্দোলন করে গণ অভ্যুত্থান ঘটানোর মতো শক্তি বিএনপি বা অন্য কারো শক্তি নেই। তারা এই সরকারের পতন ঘটানোর ক্ষমতা রাখে না। এই সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি, জামাত বা ৭১-এর পর শক্তি বা তাদের দোষদের কারণ নেই। সরকার পতনের ব্যর্থ আন্দোলন না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। রেলওয়ের ওয়ার্কশপ করে দেওয়া হয়েছিল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভোটের দিন নির্বাচন কমিশনের কার্ডধারী গণমাধ্যম কর্মী এবং পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে সাজা হবে 2 থেকে 7 বছর। এছাড়াও প্রতি আসনেই থাকবে একজন করে রিটার্নিং অফিসার। এমন বিধান রেখে আরপিওর সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন থেকে এই 2 পেশার মানুষ হামলার শিকার হলে 2 থেকে 7 বছর সাজা হবে হামলাকারীর। এমন বেশ কয়েকটি বিধান রেখে নির্বাচনী আইন আরপিও সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন সচিব। আগে জেলাপতি জেলা একজন করে রিটার্নিং অফিসার ছিল, এখানে ডিস্ট্রিক্টের পরিবর্তে কনস্টিটিউয়েন্সি করা হয়েছে, সংসদীয় আসন আগে ছিল জেলার। এগুলি জাস্ট আলোচনা হয়েছে। জানান, আরপিও সংশোধনের নীতিগত অনুমোদন দেওয়া হলেও কোনো ধারা বা উপধারা এখনো চূড়ান্ত হয়নি। 14টা ধারা এখানে আছে। এই ধারাগুলির মধ্যে সংঘাসহ অনেকগুলি বিষয় অন্তর্ভুক্ত আছে। আমি জাস্ট গুরুত্বপূর্ণ কয়েকটা অংশ বলেছি মাত্র, যে এই প্রত্যেকটা তো 24টা তো এখানে যেহেতু এটা অনুমোদন হয়নি, সুতরাং এখানে আপনি নোট করলেও তো এটা খুব বেশি পাবে না, কারণ এগুলি পরবর্তীতে চেঞ্জ হতে পারে। নীতিগত অনুমোদন আইনের এটা আবার যাবে। এছাড়াও ব্যাংক কোম্পানি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যাতে বলা হয়, বেসরকারি ব্যাংক পরিচালনা পর্ষদে আগে একই পরিবারের 4 জন থাকলেও এখন থাকতে পারবেন 3 জন। ঋণ পরিশোধ না করলে শাস্তির বিধানও রাখা হয়েছে নতুন আইনে। কোনো ব্যাংক যদি তার এই খেলাপির তালিকা প্রকাশ না পাঠায়, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ মিনিমাম 50 লক্ষ টাকা জরিমানা এবং সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা করতে পারবে ওই সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে। ভূমি উন্নয়ন কর আইন 2022-এর খসড়া অনুমোদন ছাড়াও মন্ত্রিসভাকে বেশ কয়েকটি বিষয় অবহিত করা হয়েছে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বাজারে ব্রয়লার মুরগির দাম নিয়ে ভোক্তা ব্যবসায়ীর মধ্যে চলছে দোটানা। কেজিতে 60 থেকে 70 টাকা কমায় স্বস্তিতে ভোক্তা, কিন্তু খামারিদের দাবি উৎপাদন খরচের চেয়ে কমে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে তাদের। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এই দাম নিয়ন্ত্রণে কারো হাত নেই। সংস্থাটির পূর্বাভাস, দাম আরও কমে স্থিতিশীল হবে ব্রয়লার মুরগির বাজার। হঠাৎ করে চড়ে যাওয়া ব্রয়লার মুরগির দাম কমতে থাকায় কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে ভোক্তাদের বাজারের ব্যাগে। প্রায় কেজিতে 50 টাকা কেজি কমে, অবশ্যই আমরা আগে থেকে একটু স্বস্তি বোধ করতেছি। দাম কমলে ভালো, আমাদেরও ভালো, কাস্টমারের জন্য ভালো। ভোক্তার এই স্বস্তি লোকসানের আশঙ্কা বাড়াচ্ছে বাজারে এসব মুরগির যোগানদাতা খামারিদের, কারণ উৎপাদন খরচের চেয়ে কমে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে দাবি তাদের। গেছে মুরগি বেচি আমরা 115 টাকা কেজি বেচি, লস দেয় বেচছে মুরগি। এই যে খাদ্যর দাম 3742 টাকা, সরকার যে বললো যে খাদ্য মুরগির বাজার কমানো,
তাহলে মুরগির বাজার যদি কমানো হয় তাহলে খামারি অটোমেটিক এমনি বসে দেবে। খামারিদের একটি সংগঠনের আশঙ্কা, হঠাৎ কম দামে মুরগি বিক্রি করতে বাধ্য করায় মাসখানেকের মধ্যে বন্ধ হয়ে যাবে আরও প্রায় 20,000 খামার। দিন শেষে যার নেতিবাচক প্রভাব পড়বে ভোক্তার কাঁধেই। প্রেশার, কারণ এর থেকে বেশি দামে বেচা যাবে না। দামটা কত ছিল আর কিভাবে পট করে পড়ে গেল, এটা কি ওভারনাইট এরকম ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বাড়ে কমে 1 কেজিতে 20 টাকা 30 টাকা লস দিতে হচ্ছে। 15-20 হাজার খামার আর মুরগি না তুলতে পারে, তখন বাজারে আপনার সরবরাহ কমে যাবে, দাম বেড়ে যাবে। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে কারো নিয়ন্ত্রণে নয়, বাজার চলছে চাহিদা যোগানের সরল সমীকরণে। দাম আরও কমে ব্রয়লারের বাজার স্থিতিশীল হবে বলেও পূর্বাভাস সংস্থাটির। দিন শেষে যখন অস্থিরতা থাকে ডিমান্ড সাপ্লাইটাই মেইন, দাম স্টেবল হবে, দাম হয়তো কমবে কিন্তু আবার যে খামারের লোকসানে যাবে সেটা না। ডিম মুরগি বা দুধ মাংস বিক্রি করে কেউ ভোক্তার পকেট কাটলো কিনা বাজারে তা দেখভালের দায়িত্ব প্রাণী সম্পদ অধিদপ্তরের নয় বলেও নিশ্চিত করেছে সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রোজার মাসে অতিরিক্ত মুনাফা না করে ব্যবসায়ীদের দাম কমিয়ে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে এফডিসিতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকার দাম নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান সালমান এফ রহমান। রোজার আগে থেকেই নিত্যপণ্যের দাম নিয়ে অসন্তোষ। উৎপাদন কিংবা সরবরাহ ঘাটতি নেই, তবু অদৃশ্য কারণে অস্বাভাবিক দাম বৃদ্ধি। বাজার তদারকিতে চলছে অভিযান। এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে। এবার বিতর্ক প্রতিযোগিতায় এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানও আহ্বান জানান দাম কমিয়ে ব্যবসায়ীদের পণ্য বিক্রি করতে। ব্যবসায়ীদেরকে আমরা অনুরোধ করেছি যেন তারা দাম মানে ক্রয় ক্ষমতার মধ্যে যেন তারা দামটাকে রাখে, সেই সীমার মধ্যেই তারা রাখে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে জ্বালানির দাম বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, নিরুপায় হয়েই সরকার গ্যাস বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এই যুদ্ধের সবথেকে বড় যেটা আমাদের ক্ষতি হয়েছে, জ্বালানি খাতে আমাদের ক্ষতিটা হয়েছে। এই যে দামটা বেড়েছে শুধু আমাদের জন্য বাড়ে নাই, ভোলাতে আমরা অনেক নিজের গ্যাস আমরা কিন্তু আবিষ্কার করি। ওই গ্যাসটা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের দামের উপরে আরও একটা এফেক্টটা ভালো হবে। আগামী নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে চায় সরকার। বিরোধী দলকে সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান সালমান এফ রহমান। ওনারা নির্বাচনে না আসতে চান, আর যদি ওনারা নির্বাচনে না আসেন সেটাতে তো সরকার কিছু করতে পারবে না। আমরা শুধু অনুরোধ করতে পারবো কি আপনারা আসেন নির্বাচনে। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সামাজিক খাতে অর্জনের পক্ষ বিপক্ষ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বদরুন্নেসা কলেজ বিজয়ী হয়। তাদের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ছায়া সংসদে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সহ 10টি সুপারিশ তুলে ধরা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সংকটের কারণে একই বাজারে 3 রেটে বিক্রি হচ্ছে ডলার। এতে ব্যাংক ভেদে এলসি খুলতে অতিরিক্ত অর্থ দিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। অর্থনীতিবিদরা মনে করেন, আমদানি রপ্তানির পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন ডলারের এক রেট। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে স্বল্প সময়ের মধ্যেই এটি বাস্তবায়ন হবে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। খাদ্যপণ্যের পাশাপাশি উৎপাদনমুখী শিল্পের কাঁচামাল আমদানি নির্ভর হলে সবচেয়ে বেশি যোগান থাকতে হয় বৈদেশিক মুদ্রার, যার সংকট এখনো দেশের ব্যাংকিং খাতে। এমন অবস্থায় আমদানি পরিস্থিতি ঠিক রাখতে এরই মধ্যে রিজার্ভ থেকে প্রায় $10 বিলিয়ন বাজারে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। চাহিদার তুলনায় ডলারের পরিমাণ কম থাকায় বাজারে ডলারের লেনদেন চলছে 3 থেকে 4টি রেটে। এতে বাড়তি অর্থ দিয়েও ব্যাংকগুলোতে এলসি জটিলতায় ব্যবসায়ীরা। যখন নতুন এলসি খুলবো আমরা, তখন বিসি রেটের থেকে আরও 4 টাকা বেশিতে পড়তেছে। তো সেটার কারণে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো যেগুলো আর কি ইম্পোর্টের উপর বেস করা, সেগুলোতে আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অনেক ডিসরাপশন ফেস করতেছি, কারণ এলসি আর কি টাইমলি ওপেন হচ্ছে না। দেশের বাজারে বর্তমানে স্বীকৃত 3টি রেটে বেচাকেনা হচ্ছে ডলার। রেমিটেন্স সংগ্রহ 160 টাকা, আমদানির জন্য এলসি খুলতে 107 থেকে 108 টাকা, রপ্তানি নগদায়নে দেওয়া হচ্ছে 101 টাকা। একই বাজারে 3 রেট, অর্থনীতি বা ব্যবসা কোনোটির জন্যই ভালো নয় বলছেন অর্থনীতিবিদরা। দ্রুত এক রেট করার পরামর্শ তাদের। কারেন্ট অ্যাকাউন্ট সেটার যে ব্যালেন্স, সেখানে কিন্তু এই প্রেশারটা তৈরি হচ্ছে মূলত আমাদের যারা ভোটার, তারা বেশি দামে আসলে ডলারটা কিনছেন। তো এই অবস্থাতে যেটা হচ্ছে যে তারা আবার যখন প্রসেস করে যে প্রোডাক্টটা যখন এক্সপোর্ট করছেন, তখন কিন্তু তাদের জন্য ভিন্ন রকমের একটা রেট হচ্ছে। তো যার ফলে এদের একটা বড় রকমের অসুবিধা তৈরি হচ্ছে। এটা খুব বেশি সময় ধরে সাস্টেইন করানো যাবে না।
সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এই একটা রেট যদি করা যায় তাহলে সেক্ষেত্রে এটা আসলে অর্থনীতির জন্য ভালো, ব্যবসা বাণিজ্যের জন্য ভালো, ইম্পোর্ট এক্সপোর্টের জন্য ভালো। বাংলাদেশ ব্যাংক জানায় ডলার এক রেটে নিয়ে আসার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রেটগুলো 2%-এর মধ্যে ব্যান্ডের মধ্যে থাকে, আমরা সেটাকেই সিঙ্গেল রেট বলি। সুতরাং আমরা ধীরে ধীরে ওই দিকে অগ্রসর হচ্ছি। বাংলাদেশকে অর্থ ঋণ দেওয়ার ক্ষেত্রে জুনের মধ্যে লেনদেনে ডলারের মূল্য এক রেটে নিয়ে আসার শর্ত রয়েছে IMF এর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সংবাদের শুরুতেই জানিয়েছিলাম সৌদি আরবে ওমরা যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে 8 জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। এই বিষয়ে জানাতে এই মুহূর্তে রিয়াদে আছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। আরিফ, সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী এলাকা যে আচির প্রদেশ আছে সেখানে আজকে একটি ভয়াবহ দুর্ঘটনায় প্রায় 22 জন স্পটে নিহত হয়েছে এমন একটি সংবাদ আমরা পেয়েছি, এবং এই সংবাদের আলোকে আমি সরাসরি এখানকার যেই বাংলাদেশ দূতাবাস আছে সেই দূতাবাসে একজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে টেলিফোনে, যিনি এই মুহূর্তে স্থানে অবস্থান করছেন যেখানে দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ ইয়েমেন সীমান্তবর্তী যে শহর আসির, এই আসিরেই কিন্তু আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু স্থানেই 22 জন নিহত হয়েছে বলে এমন একটি তথ্য আমরা পেয়েছি। এবং আমি বাংলাদেশের যে কর্মকর্তা আজিজ ফুরকান তার কাছ থেকে জানতে চেয়েছি যে এখানে কয়জন বাংলাদেশি নিহত হয়েছে। তিনি আসলে স্পষ্ট করে আমাকে তেমন কিছু বলতে পারেনি, তবে তিনি যেমনটি জানিয়েছে যে 7 থেকে 8 জন বাংলাদেশি নিহত হওয়ার যে ঘটনা সেটি ঘটেছে, এবং কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের যে পরিচয় সেটি কিন্তু আসলে তিনি শনাক্ত করা এবং তাদের যে নাম পরিচয় কে কোথাকার এই ধরনের কোনো তথ্য তিনি আমাকে দিতে পারেননি। তিনি যেমনটি জানিয়েছে যে আসলে এখনও কিন্তু এই ঘটনায় যারা নিহত হয়েছে তাদের পরিচয় শনাক্তের জন্য যে চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে, এবং একটা পর্যায়ে এই ঘটনাটা যখন ঘটলো তার পরপরই কিন্তু যে সংবাদটি এসেছে সেই সংবাদের পরপরই কিন্তু দূতাবাসের পক্ষ থেকে একজন কর্মকর্তা যিনি আজিজ ফোরকান তিনি ঘটনাস্থলে গিয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি, এবং তার সাথে আমার টেলিফোনে যে কথা হয়েছে সেই কথাতে তিনি এটা জানিয়েছেন যে এখন পর্যন্ত যে কতজন বাংলাদেশি এই 22 জন যে নিহত হয়েছেন তার মধ্যে কতজন বাংলাদেশি আছে সেটা কিন্তু তিনি একেবারে নিশ্চিত করে বলতে পারছেন। তিনি জাস্ট এমনটি বলেছেন যে 7 থেকে 8 জন বাংলাদেশি থাকতে পারেন, এবং এই আলোকেই কিন্তু আসলে আমরা জানতে পেরেছি যে 7 থেকে 8 জন। তবে চূড়ান্তভাবে যে সংখ্যা সেই সংখ্যাটি তিনি জানিয়েছেন যে 22 জন স্থানীয় যে গাড়ি দুর্ঘটনায় 22 জন কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছে, এবং এই 22 জনের যে পরিচয় সেটি কিন্তু শনাক্তের জন্য এখন পর্যন্ত কাজ চলছে। তবে এই যে বাসটি কিন্তু দুর্ঘটনা পড়েছে সেই বাসে কিন্তু সর্বমোট 45 জন যাত্রী ছিলেন যারা মক্কা ওমরা পালনের জন্য যাচ্ছিলেন, এবং যারা এই মুহূর্তে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদেরকে কিন্তু স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তো এই ছিল আসলে আসির যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা নিয়ে আমার কাছে সব শেষ। বর্ষায় বন্দরনগরী চট্টগ্রামে আতঙ্কের নাম জলাবদ্ধতা। খাল নালা ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকায় এবারও জলাবদ্ধতা থেকে নগরবাসী রেহাই পাবে না বলে ধারণা নগর পরিকল্পনাবিদদের। বর্ষার আগে খালের বাঁধ অপসারণ করা না গেলে জলাবদ্ধতার আশঙ্কা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও। আর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছুই করার নেই বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বর্ষা আসলেই বন্দরনগরী চট্টগ্রামের সাধারণ মানুষের জন্য আতঙ্কের নাম জলাবদ্ধতা। নগরীর ফুলতলা এলাকার খালের চিত্র, ময়লা আবর্জনায় ভরে গেছে পুরো খালটি। নগরীর আতুরার ডিপো এলাকার ত্রিপুরা খালের চিত্র একই। শুধু বড় খালগুলো নয়, নগরীর 2 নম্বর গেট কিংবা বহদ্দাট এলাকার রাস্তার পাশের বড় নালাগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ। নিয়মিত পরিষ্কার না করায় এবারও জলাবদ্ধতা থেকে নগরবাসীর মুক্তি মিলবে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। সিটি কর্পোরেশন একটা নতুন খাল খনন চলমান, সে 12 ভেড়া খাল, সে 12 ভেড়া খালেও কিন্তু আমাদের একটা অংশ কিন্তু এখনো পানিতে নিমজ্জিত থাকবে। এদিকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত নগরীর 36টি বড় খাল পরিষ্কারে সিটি কর্পোরেশনের এখতিয়ার নেই বলে জানান প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। বড় খালগুলো যেগুলো হয় কর্ণফুলীতে পড়েছে না হয় বঙ্গোপসাগরে পড়েছে সেখানে আসলে আমাদের কাজ করার এখতিয়ার নেই। সিটি মেয়র জানান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। খাল খনন করা হচ্ছে জলাবদ্ধতা নিরসনের জন্য, অবশ্যই উন্নয়নের জন্য করতে হবে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ 2022 সালের জুনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ না হওয়ায় সময়সীমা বাড়ানো হয় 2023 সালের জুন পর্যন্ত। এবার আরও 1 দফা সময় বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। এবছরও নগরীর বেশিরভাগ খাল নালাগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ। তাহলে কি এ বর্ষায়ও বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাবে? সেটি এখন নগরবাসীর সবচেয়ে বড় প্রশ্নের বিষয়।
চকবাজার ফুলতলা খালের পাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাধীনতা নওগাঁর জেসমিন ডেথ সার্টিফিকেটে উঠে এসেছে এমন তথ্য। বিস্তারিত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত শুনানি মুলতবি করেছেন উচ্চ আদালত। নওগাঁর ভূমি অফিস সহকারী জেসমিনের মৃত্যু নিয়ে মঙ্গলবার 1 ঘন্টারও বেশি শুনানি হয় উচ্চ আদালতে। গ্রেফতার থেকে মৃত্যু পর্যন্ত সময়টাতে কি ঘটেছিল তার স্বাধীন তদন্ত চান রিটকারী আইনজীবী। কেননা নিহতের স্বজনদের অভিযোগ, র্যাব হেফাজতে নির্যাতনে মৃত্যু হয় জেসমিনের, আর ডেথ সার্টিফিকেটে দেখা যায় অস্বাভাবিক উচ্চ রক্তচাপে মারা যান তিনি। শুনানিতে আদালত জানতে চান, সকাল 11:50 তাকে গ্রেফতার করা হলো, আর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় দুপুর 1:15। এর মধ্যে 1 ঘন্টা 25 মিনিট কোথায় রাখা হয় জেসমিনকে? উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, তাকে ঘটনাস্থলে জনসম্মুখেই জিজ্ঞাসাবাদ করা হয়, নেওয়া হয়নি অন্য কোথাও। মৃত্যু আগ পর্যন্ত উনি তো হাসপাতালে ছিলেন, হেফাজতে থাকবেন। কোর্ট অ্যাটর্নি জেনারেলের এই কথার সাথে একমত পোষণ করেননি। এদিন নিহত জেসমিনের জব্দ করা মোবাইল থেকে কথোপকথনের স্ক্রিনশট গোপনীয়তার সঙ্গে আদালতে দাখিল করেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, মোবাইলে থাকা অপরাধের চিত্র প্রকাশ পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন জেসমিন। তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি, যদিও মানতে নারাজ রিটকারী। উনি আরেকজনের ফেসবুক আইডিটা হ্যাক করে যে অনৈতিক কাজগুলো করছিলেন, সেই মোবাইল ফোন যখন থেকে উদ্ধার করা হলো, এটা থেকে তথ্য উপাত্তগুলো যখন বাইর করা হলো, তখন ওনাকে প্রশ্ন করলে উনি অসুস্থ বোধ করেন এবং তার কারণে ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এই সময়টাতে আঘাত হয়েছে কিনা, যেহেতু মারা গেছে, এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন দরকার। আগামী 5 এপ্রিল আবারও মামলাটি উঠবে উচ্চ আদালতে। আর জেসমিনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে র্যাব। তদন্ত কমিটি যদি তাদের তদন্তে এই ধরনের কোনো গাফিলতি পায়, আমরা অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। গত 22 মার্চ সকালে কর্মস্থলে যাওয়ার সময় ভূমি অফিস সহকারী জেসমিনকে আটক করে র্যাব। কয়েক ঘন্টা পর অসুস্থ হয়ে পড়লে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে খবর দেয়া হয় স্বজনদের। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেসমিন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর। ছুটির দিনে রাজধানীর শপিং মলে ক্রেতার আনাগোনা দেখা গেলেও কর্মদিবসে কিছুটা কম। ক্রেতাদের দাবি, এখনও বাজারে আসেনি পছন্দের পোশাক। ঈদ উপলক্ষে অনেকেই শুরু করেছেন কেনাকাটা, তবে রাজধানীর শপিং মলগুলোতে এখনও জমে ওঠেনি তাদের আনাগোনা। বিক্রেতারা বলছেন, কর্মদিবসগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ক্রেতার সংখ্যা। সকাল দিকে একটু কম হয়, তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিকালে আমরা ভালো কাস্টমারই পাই। 4-5 তারিখ দিয়ে যেমন বেতন হবে, তখন দেখা যায় পরীক্ষা শেষ হবে, বেচা বিক্রি ইনশাল্লাহ আমাদের আশা করি ভালো হবে। বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে প্রতিনিয়তই বাজারে আসছে নতুন সব কালেকশন, তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, বাজারে নতুন ডিজাইনের পাশাপাশি এখনও বেশিরভাগই বিক্রি হচ্ছে পুরাতন ডিজাইনের ড্রেস। আগের তুলনায় দামও বেশি রাখার অভিযোগ তাদের। নিউ কালেকশন এখনো ওইভাবে চোখে পড়েনি, আর আমার কাছে মনে হচ্ছে এখনো ওইভাবে কোনো কিছুই উঠেনি। পছন্দ হয়েছিল, দাম বেশি, এজন্য কিনতে পারিনি। কালেকশন মোটামুটি ভালো আছে, বাট আর কি দামটা একটু বেশি আছে। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ এবং পোশাকের উপাদানের দাম বৃদ্ধি পাওয়ায় এবার কিছুটা বাড়তি দামেই বিক্রি করছেন তারা। টাকার ভাড়াটা আবার কমে গেছে। ক্যারিং চার্জ ছিল দেখা গেছে আগে 1 কেজি 800-900 টাকা, এখন বর্তমান 1200-1300 টাকা। ওই হিসেবে সব দিক থেকে বেশি। দিন যত গড়াবে কেনাকাটা আরও জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। মেক্সিকোর উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী একটি অভিবাসন কার্যালয়ের আশ্রয় শিবিরে মঙ্গলবার ভয়াবহ আগুনে অন্তত 39 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও 29 জন। চলতি বছর মেক্সিকো সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। এর মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। একে একে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে মৃত অভিবাসন প্রত্যাশীদের মরদেহ। মঙ্গলবার মেক্সিকোর যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী সিউদাদ জুয়ারেজ শহরের অভিবাসন প্রত্যাশীদের একটি আশ্রয় শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। কী কারণে এ আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ। এদিকে আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসব অবৈধ অভিবাসন প্রত্যাশীদের শহরটির রাস্তা থেকে গ্রেফতার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি তারা, তবে ধারণা করা হচ্ছে এসব অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই ভেনেজুয়েলার নাগরিক। চলতি বছর বেড়েই চলেছে মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশের পরিমাণ, আর এসবের মধ্যেই ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মেহরাজ মজুমদার, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সৌদি আরবে ওমরা করতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 8 বাংলাদেশির। সেতুর সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় বাসে, মারা গেছেন আরও 12 মুসল্লি। অনানুষ্ঠানিক আলোচনার জন্যই বিএনপিকে চিঠি জানালেন সিইসি। প্রতি নির্বাচনী আসনে একজন করে থাকবেন রিটার্নিং কর্মকর্তা। আরপিও সংশোধন প্রস্তাব নীতিগত অনুমোদন। এবং আপোষ নয়, গণ অভ্যুত্থানেই সরকার হটানোর হুঁশিয়ারি বিএনপির। আন্দোলনে টলবে না ক্ষমতাসীনরা, পাল্টা জবাব আওয়ামী লীগের। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।